খাবার রেডি হয়ে গেছে। রেডি হতে এত সময় লাগায় না, কি আর বলবো। নীরাজ বেবি, দেখো না কেউ এসেছে মনে হচ্ছে। ও এখন আবার কি এলো? হ্যাঁ দেখছি। হাই স্যার, গুড মর্নিং। হ্যাঁ বলুন। স্যার আমার নাম সাক্ষী, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। আমাদের কোম্পানি একটা দারুণ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করেছে। আমি সরি, আমার কোনো ইন্স্যুরেন্সের দরকার স্যার নেই। এক মিনিট স্যার, একবার পলিসির বিষয় শুনে তো নিন, তারপর যদি না নিতে চান কোনো ব্যাপার না। দেখুন, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমার কোনো পলিসির কোনো দরকার নেই। স্যার প্লিজ, আজ যদি আমি 3টে পলিসি না করতে পারি না, তাহলে আমার কাজ চলে যাবে। ওর আসতে এত সময় কেন লাগছে? মুন্না দাদা, পরে কথা বলে নেব দাদার সাথে। প্লিজ স্যার, প্লিজ প্লিজ প্লিজ। এটা আমার কার্ড। আমাকে একটার পর ফোন করো আর আমার সাথে আমার অফিসে এসে দেখা করো। থ্যাংক ইউ নীরজ, থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব ভালো। ইয়েস, ওয়েলকাম। ইয়া ওকে, আমি আসছি। বাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে নীরাজের এটাই আসল চেহারা। একটু নজর সরিয়েছে আর অন্য মেয়ের সাথে কথা বলছে। এবার ওকে দেখাচ্ছে এই প্রভাকে। এই দাঁড়া। আরে ভাই তেরি প্রভা, খেতে দাও। প্রভা, প্রভা। তুই কি ভাবলি আমি জানতে পারবো না? কি? এই যে তোর আর আমার স্বামীর মধ্যে কিছু একটা চলছে। আপনি ভুল বুঝছেন। না আমি আপনাকে চিনি না আপনার স্বামীকে। এই নাটক না অন্য কোথাও গিয়ে করবি। এবার তোকে দেখাচ্ছি যে আমার স্বামীকে। তোর সাহস কি করে হলো যে আমার গায়ে হাত দিলি? বল। প্রভা, প্রভা। ছাড়, এটা তো প্রভার গলার আওয়াজ। ছাড় আমাকে। ছাড় বলছি। আরে কি করছো? ছাড়ো, ছাড়ো প্রভা, ছাড়ো। কি হচ্ছে এগুলো? এই মেয়েটার সাহস কি করে হলো যে আমার আরে গায়ে হাত আরে দিলি? আরে কি বলছো? আমি ওকে চিনি পর্যন্ত না। এটা এটা আপনার বউ? বাজে একটা মহিলা। এই চুপ। আরে ছাড়বো না দাদা। ছাড়ো। বেশি কথা বলছিস তুই। এই প্রভা, ব্যাস। আই এম রিয়েলি সরি। আপনি আসুন প্লিজ। এটা আমার কার্ড। আমাকে একটার পর ফোন করো আর আমার সাথে আমার অফিসে এসে দেখা করো। প্রভা, প্রভা, কি হচ্ছে এগুলো? ছাড়ো, ছাড়ো প্রভা, ছাড়ো। আমি মরতে চাই। ছাড়ো। তুমি পাগল হয়ে গেছো। এরকম ভাবে আমি বাঁচতে চাই না, যেখানে আমার স্বামী আমাকে ঠকাচ্ছে। আরে এই পৃথিবীতে সবথেকে বেশি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আরে কি বলছো এগুলো? একসাথে মরবো। আরে, প্রভা ছাড়ো।
প্রভা ছাড়ো আমাকে, প্রভা, প্রভা, প্রভা ছাড়ো, প্রভা, প্রভা ছাড়ো, প্রভা, যাও। আরে তোমার মতো উন্মাদ আর পাগল মেয়ে আমি আজ অব্দি দেখিনি। আর তোমার এই সন্দেহের জন্য দম বন্ধ হয়ে যায় আমার। আর কখনো কখনো মনে হয় তোমার আর তোমার এই পাগলামোর থেকে অনেক দূরে চলে যাই আমি। তার পর মুহূর্তে মনে হয় কেউ তো আছে যে আমাকে এতটা ভালোবাসে, আমার জন্য প্রাণ দিয়ে দিতে পারে। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করে থাকতাম তোমাকে ছাড়া? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? শেষ করে দিতে চাইছিলে নিজেকে? হ্যাঁ, তুমি জানো আমি কতটা ভালোবাসি তোমাকে। আই এম সরি নীরাজ, আমি না বুঝেই একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলেছি। এটা তো তুমি বারবার করো। তুমি অফিস যাবে না? তোমার মনে হয় যে এত সব ড্রামা হয়ে যাবার পরে আমি অফিসে গিয়ে কাজ করতে পারবো? মনে হয়? সরি। তুমি এবার তাহলে এবার এটাই যে আজ আমি বাড়িতে থেকে আমরা রোম্যান্স করব, তাই না? আমি তোমার জন্য রান্না করব ভালো ভালো, তোমার পছন্দ মতো, তাই না? সত্যি? সত্যি। হ্যালো, আজ অফিস এলে না কেন? তোমাকে মেসেজ তো করেছিলাম আমি। আসলে আমি একটু লো ফিল করছিলাম, তাই আসতে পারিনি। সত্যি বলো, প্রভাব আবার কিছু করেছে? তুমি তো জানোই, তোমাকে আর কি লুকোবো। ওর পাগলামো দিন দিন বেড়েই চলেছে। আরে আজ তো সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। তুমি জানো রাস্তায় গিয়ে একটা মেয়ের সাথে মারামারি করেছে। নীরজ, যদি প্রভা এরকম করতে থাকে তাহলে তোমরা কিভাবে ভালো থাকবে? আরে আমিও এসব নিয়ে খুব ঘেঁটে যাই মাঝে মাঝে। হ্যালো দাদা। এই ছুটকি, কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা তুলছিস না কেন? আসলে আমি কাজে বিজি ছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। দাদাকে মিথ্যে কথা বলছিস, লজ্জা করে না? আমার কোলে খেলা করেছিস, তোর গলার আওয়াজ শুনে বুঝতে পারি তোর মনে কি চলছে। সত্যি করে বল, কি হয়েছে? কি আর বলবো তোমাকে দাদা, অফিসে একটা মেয়ে আছে, নীরাজের পেছনে পড়ে আছে। ওই মেয়েটা শুধু নীরাজের গায়ে ঢলে পড়ে। নাম কি ওর? দাদা, কুমোদ। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আজকেই ওর কোনো ব্যবস্থা করছি। ঠিক আছে, রাখলাম। ঠিক আছে দাদা, সাবধানে থেকো। কি উদয়, কোথায় ছিলে তুমি? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি সোনা, ওই রাস্তায় না অনেকটা বড় একটা জ্যাম ছিল। তুমি আর তোমার এই অজুহাত। এবার চলো। হ্যালো, আরে কিভাবে গাড়ি চালাচ্ছেন? হ্যাঁ, তোর নাম কুমুদ? হ্যাঁ, আপনি কে? চপ, কথা আমি বলবো তুই শুনবি।
নীরজের থেকে দূরে থাকবি। নীরজ? হ্যাঁ, নীরজ যে ওর অফিসে কাজ করে ওরই সঙ্গে। আর তুই না থাকলে তোর বউকে ঘুরতে নিয়ে যা। পুরুষ মানুষ হ, আর বউকে কন্ট্রোলে রাখ। আর তুই, নীরজ আমার জামাই হয়, দূরে থাকলে তোর জন্যই ভালো হবে। না হলে উদয়, উদয় প্লিজ, প্লিজ উদয়, উদয় প্লিজ। আমার আর নীরজের মধ্যে কিচ্ছু নেই, আমরা শুধু ভালো বন্ধু, এর বেশি আর কিচ্ছু না। আগুন না জ্বললে ধোঁয়া হয় না, বুঝেছো? আমাকে সত্যি করে বলো কি চলছে। উদয়, আমাদের মধ্যে কিচ্ছু নেই। আগের কোম্পানিতে আমরা একসাথে কাজ করতাম, আর এই ব্যাংকে আমরা একসাথে ইন্টারভিউ দিয়েছি আর একসাথে কাজ পেয়েছি। তখন থেকে আমরা শুধু ভালো বন্ধু, তার থেকে বেশি কিচ্ছু না। ও তো আমাকে নিজের বোনের মতো মনে করে। আমাকে বিশ্বাস করো না উদয়, হ্যাঁ। আই অনলি লাভ ইউ। আর ওই লোকটা পাগল ছিল যে এসে উল্টোপাল্টা বলছিল, আর তুমি সত্যি কথা বলছো। হ্যাঁ উদয়, লোকটা মিথ্যে বলছিল। আমরা শুধু ভালো বন্ধু, প্লিজ আমাকে বিশ্বাস করো, প্লিজ প্লিজ উদয়, প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমরা শুধু ভালো বন্ধু। চুপ করো, ব্যাস দূরে থাকো আমার থেকে। আমি ঘেন্না করি তোমাকে। উদয়, উদয়, উদয় আমার কথাটা তো শোনো। উদয়, আমরা শুধু ভালো বন্ধু। হ্যালো, সব কিছু শেষ হয়ে গেল নীরজ। কি তুমি কাঁদছো কেন? তোমার জন্য আমার বিবাহিত জীবন জাস্ট শেষ হয়ে গেল। কি বলছো? কি 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 বলতে কি চাইছো? আজ অফিসের পরে আমি আর উদয় যখন বাড়ি ফিরছিলাম, নীরজের থেকে দূরে থাকবি। নীরজ? হ্যাঁ, নীরজ যে ওর অফিসে কাজ করে ওরই সঙ্গে। আর তুই না থাকলে তোর বউকে ঘুরতে নিয়ে যায়। আমি তো সরি কুমুদ, এসব যা কিছু হয়েছে না, এসব প্রভার দাদা মুন্নু করেছে, আর নিশ্চয়ই প্রভাই এসব করিয়েছে। আজ পর্যন্ত উদয় আমার সাথে কখনো উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি, কিন্তু আজ আজ উদয় প্রথমবার আমার গায়ে হাত তুলেছে। দেখো, এসব কিছু ঠিক করার একটাই উপায় আছে। কি? তার জন্য আমাদের 3 দিন ওয়েট করতে হবে। 3 দিন? কেন? আমার দাদা দীর্ঘ আয়ু হোক। এই নে। আরে দাদা, এসবের কি দরকার? আরে রাখ না। থ্যাংক ইউ। আরে জামাই, কাজকর্ম কেমন চলছে? কি দাদা, ওকে তুমি এটা কি জিজ্ঞাসা করলে? কাটা ঘায়ে নুনের ছেটা দিলে তুমি দাদা। মানে কি বলছিস তুই? মানে হচ্ছে সবে সবে তো শুরু করেছিল, আর তুমি বন্ধ করে দিলে। মনু দাদা, আপনি প্রভার খারাপ দিকগুলোতে ওকে সাহায্য করেন, এটা একদমই ঠিক নয়। তুমি আমার জামাই, তাই যা বলছো চুপচাপ শুনছি। নাহলে আমি যদি নিজের রূপ দেখাই, মুখ খোলার মতো অবস্থা তো থাকবে না। এই জন্য আমি আপনাদের মুখ বন্ধ করতে চলে এসেছি। আপনাদের আমাকে আর নীরজকে নিয়ে সন্দেহ হয়, তাই না? তাই আজ এই রাখি বন্ধনের দিনে আমি আমাদের সম্পর্কের একটা নতুন নাম দিতে এসেছি।
এবার তো তুমি নিশ্চয়ই বিশ্বাস করবে, তাই না, যে আমাদের দুজনের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক ছিল না? তুমি আমাকে ডেকেছিলে কুমুদ? হ্যাঁ, বসো নীরজ। নীরজ, আমি তোমাকে একটা বড় সুযোগ দিতে চাই। অনেক বড় সুযোগ? মানে আমি ঠিক বুঝলাম না। দেখো, প্রত্যেক বছর ব্যাংকের পারফরমেন্স রিভিউর জন্য আমি সিনিয়র ম্যানেজমেন্ট টিমকে একটা প্রেজেন্টেশন দিই, কিন্তু এই বছর এই সুযোগটা আমি তোমাকে দিতে চাই, যাতে সিনিয়র ম্যানেজমেন্টকে তুমি নিজের যোগ্যতা দেখাতে পারো, আর তুমি যেই প্রমোশনের যোগ্য সেটা তুমি পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ কুমুদ। আমি তোমাকে বোঝাতে পারবো না এই প্রেজেন্টেশনটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ। কি থ্যাংক ইউ? লজ্জা দিচ্ছ কেন? আরে না, একদমই না। আমি শুধু তোমার বন্ধুই নয়, তোমার বোনের মতো। হ্যাঁ কুমুদ, সে তো বটেই। আচ্ছা শোনো, এই প্রেজেন্টেশনে তুমি আমাকে সাহায্য করবে? অফকোর্স করব, কিন্তু এই প্রেজেন্টেশনটা কালকের মধ্যে যাতে তৈরি হয়ে যায়। ইয়েস ম্যাডাম, ইয়েস। থ্যাংক ইউ ইয়ার, থ্যাংক ইউ। এত রাত হয়ে গেল, নীরাজ এখনো বাড়িতে এলো না। ওকে এখন একটা ফোন করি। হ্যালো। হ্যালো নীরাজ, তুমি এখনো অফিসে আছো? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কাজ এসেছে। নীরজ এই কুমোদ আছে ওখানে? না, কুমুদ কেন থাকবে এখানে? আরে আমি একটা প্রেজেন্টেশন বানাচ্ছি, তাই আমার না আসতে একটু দেরি হবে। তুমি শুয়ে পড়ো, ওকে? বাই। ওই নীরাজকে আমি খুব ভালো করে চিনি। ও নিশ্চয়ই এখন কুমোদের সাথেই আছে। আজ তো ওকে হাতে নাতে ধরবো। খুব ভালো। তাই না? যাই? হ্যাঁ চলো। দাদা, ওই বাইকটাকে ফলো করুন। একটু তাড়াতাড়ি চালান দাদা। দাদা একটু স্পিডে চলুন না। ওকে, বাস, আমি চলে যাব। কুমুদ, তুমি যেই সুযোগটা আমাকে দিলে না, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ বললে চলবে না, হ্যাঁ? যখন তোমার প্রমোশন হবে বেশ বড় সড়ো ট্রিট দিতে হবে। ঠিক চলো, আছে, টাটা। বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান। আমি আপনাদের সকলের থেকে শিখেছি যে নিজের কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদেরই অর্গানাইজেশন থেকে কোনো যোগ্য মানুষকে এগোনোর সুযোগ দিতে হবে। তাই আজ আমি এরকম একজন যোগ্য মানুষকে আমাদের অর্গানাইজেশন থেকে এই সুযোগটা দিতে চাই। শিওর। কাম। ইনি নীরজ সাক্সেনা, আমাদের ব্যাংকের জুনিয়র ম্যানেজার, আর ইনি আজ আপনাদের ব্যাংকের ইয়ারলি পারফরমেন্সের প্রেজেন্টেশন দেবেন। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। Myself, Neeraj Saxena, Junior Branch Manager. So, presenting today.
হে ভগবান, প্রেজেন্টেশনটা কোথায় গেল? নীরজ কি হলো? বুঝতে পারছি না, প্রেজেন্টেশনটা পাওয়া যাচ্ছে না। পাচ্ছ না মানে? আরে আমি এখানেই তো সেভ করেছিলাম, পেয়ে তো যাওয়া উচিত। এক্সকিউজ মি, সরব। কুমুদ, প্রেজেন্টেশনটা আমি এখানেই সেভ করেছিলাম। মনে হচ্ছে আমি ভুল করে ডিলিট করে ফেলেছি। ডিলিট হয়ে গেছে? হোয়াট ননসেন্স! কুমুদ, তুমি এর কথা বলছিলে যে একটা ফাইল স্টোর পর্যন্ত করতে পারে না? আই এম সরি স্যার। হোয়াট সরি? তোমার সরি বলাতে আমার সময়টা ফেরত আসবে না। আমার কালকের মধ্যে সেই প্রেজেন্টেশনটা চাই। আর তুমি, আমার তোমার অ্যাটিটিউডটা ভালো লাগেনি। তুমি আজ প্রমাণ করে দিলে তুমি সিনিয়র ম্যানেজার কেন, নিজের পোস্টে চাকরি করারও যোগ্য নও। আর এই জন্য আমি তোমাকে এক্ষুনি টার্মিনেট করছি। ইউ আর টার্মিনেটেড রাইট নাও। স্যার, আরে কি ব্যাপার, তাড়াতাড়ি চলে আসলে যে? তাহলে কেমন হলো আজকের প্রেজেন্টেশন? এক মিনিট, আমি তোমাকে বলিনি পর্যন্ত যে আমার প্রেজেন্টেশন আছে আজকে, তাহলে তুমি কি করে জানলে? শুধু এটাই না, তুমি তো আমাকে আরো অনেক কথাই বলনি। যেমন কি তুমি কাল রাত্রে ওই কুমোদের সাথে এতক্ষণ ছিলে, তাই জন্য আমি তোমাকে শাস্তি দিলাম। যখন তুমি ঘুমোচ্ছিলে আমি তোমার ল্যাপটপ থেকে প্রেজেন্টেশন ডিলিট করে দিয়েছি। কি? আরে পাগল হয়ে গেছো তুমি? জানো তোমার এই কাণ্ডের জন্য আমার হাত থেকে ওই চাকরিটা চলে গেল। তাই নাকি? সত্যি? ভালোই তো হয়েছে, এবার ওই শয়তানটা তোমার ঘাট থেকে নামবে, তাও আবার এত সহজেই। ইয়ার, যে ব্যাংকে আমি আমার 5 বছর দিয়েছিলাম, আর আজ যখন এগিয়ে যাওয়ার সময় এলো তখন তুমি এইসব করে। আজ আমি তোমাকে ছাড়বো না, তোমাকে দেখেই ছাড়বো। তোর সাহস কি করে হলো আমার বোনের গায়ে হাত তোলার? দাদা, ছেড়ে দাও না। এই, থাম। চল। আর যদি তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস তাহলে তোর লাশটাও কেউ খুঁজে পাবে না। চল রে। এরকম কেন করো তুমি বেবি? শুধু আমার হয়ে থাকতে পারো না? আমি তোমাকে কি করে বিশ্বাস করবো চুপ! প্রভাব? যেটুকু বলবো শুধু সেইটুকুই বলো। বলো আজকের পর থেকে, বলো আজকের পর থেকে আমি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবো না। বলো। আমি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবো না। গুড বয়, এইটুকু তো কথা ছিল। আমি তোমার জন্য চা বানিয়ে আনছি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এই তো তাড়াতাড়ি পৌঁছে যাব। ওকে। হ্যাঁ, তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ, ওই 3 দিনের জন্য দিল্লি যাচ্ছি, অফিসের কিছু জরুরি কাজ এসেছে। হে উদয়, মানে আমাদের অ্যানিভার্সারির দিনেও আমরা একসাথে থাকবো না? তুমিও না? আই এম সো সরি সোনা, আমি এটা অ্যাভয়েড করতে পারছি না, বাট আই প্রমিস আমি ফিরে এসে সেলিব্রেট করব, সত্যি। ট্যাক্সি এসে গেছে, আমি আসছি। হ্যাঁ, এখন হ্যাপি অ্যানিভার্সারি ইন অ্যাডভান্স। Oh my god!
কেমন লেগেছে? বিউটিফুল। তুমি পছন্দ করেছো বলে কথা। থ্যাংক ইউ জান, থ্যাংক ইউ সো মাচ। এই সমস্ত ভালোবাসা বাঁচিয়ে রাখো, বুঝলে? এই সব কিছু সুদ সমেত ফেরত নেবো আমি। আচ্ছা, সুদ সহজে তোমার নটি। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে যেতে হবে। চলো। ব্যাগটা নিয়ে নি। হ্যাঁ নাও, তাড়াতাড়ি আসবে। ওকে, চলো বাই। বাই। শিগগির চলে আসবো। ওয়াও, বিউটিফুল ইয়ারিংস। লাভ ইউ সো মাচ উদয়। নীরজকে দেখাবো। কয়েক সপ্তাহ ধরে আমার ফোনও তুলছে না, ওর জন্য চিন্তা হচ্ছে আমার। কি করি? একটা কাজ করি, ওকে ভয়েস মেসেজ পাঠাই, এরকম কঠিন সময় যাতে ও একটু সাহস পায়। স্বামী স্ত্রীর অন্তরঙ্গ সম্পর্কে সন্দেহ সম্পূর্ণভাবে মুছে দেওয়া যায় না, বরং সম্পর্কের মধ্যে খানিকটা ইনসিকিউরিটি ভালোবাসার আবেগকে জীবিত রাখে। কিন্তু যখন বিবাহিত জীবনে ভালোবাসার জায়গায় সন্দেহ আসে, তখন সেই সম্পর্কের ভাঙন অনিবার্য। নমস্কার, আমার নাম সুধা চন্দ্রন, আর আজ আমরা দেখছি ভালোবাসা, সন্দেহ, বিশ্বাস আর সাংঘাতিক অপরাধের এমন এক কাহিনী যা আপনাকে হতচকিত করে দেবে। প্রভার অহেতুক সন্দেহের কারণে নীরজের জীবন অসহনীয় হয়ে উঠেছিল, আর এখন একটা অসহায় জীবন বেছে নিতে সে বাধ্য হয়েছিল। আবার অন্যদিকে তার পাতানো বোন কুমুদ নিজের দায়িত্ব ভোলেনি। সে প্রায়শই নীরজকে ফোন করত, কিন্তু নীরজ নিজের ব্যক্তিগত জীবনের কারণে এতটা ভেঙে পড়েছিল যে সে তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিল। স্বামী, স্ত্রী আর পাতানো বোনের সম্পর্কের এই টানাপোড়েন এক ভয়ানক অপরাধকে আমন্ত্রণ জানিয়েছিল। নীরজের ফোন, কুমুদের ভয়েস মেসেজ। নীরজ, তোমার জন্য আমার চিন্তা হচ্ছিল যে কিভাবে তোমার বাকি জীবনটা কাটবে। প্রভা তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় তোমার নিজের আর প্রভার সম্পর্কের বিষয়ে একবার ভেবে দেখা উচিত। সময় পেলে আমাকে কল করো। হ্যাঁ চুটকি, কেমন আছিস? দাদার চিন্তা হচ্ছে, এই কুমুদ মেয়েটা তো আমার স্বামীর পিছনে ছাড়ছে না। নীরজকে মেসেজ করে আমার নামে আবার বলছে। আচ্ছা ঠিক আছে, বল জামাই কেমন আছে? একটু রেগে আছে, কিন্তু আমি মানিয়ে নেব, ওর চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে তো, তাহলে ওকে টাইট আমি দিচ্ছি, তুই চিন্তা করিস না। এবার বল তুই কেমন আছিস? চুটকি, হ্যাঁ চুটকি, দাদা, কি হয়েছে চুটকি? কিছুদিন ধরে না আমার শরীরটা খুব খারাপ। চুটকি, আমি গাড়ি পাঠাচ্ছি, এক্ষুনি ডক্টরের কাছে যা, আর ওখান থেকে সোজা 2-3 দিনের জন্য আমার বাড়ি আয়। কতদিন হয়ে গেছে তুই থাকিস না এসে, চলে আয়। ঠিক আছে দাদা, আমি ব্যাগ প্যাক করছি, তুমি গাড়িটা পাঠিয়ে দিও। ঠিক আছে। শোন, আমি একটা মেয়ের নাম আর ঠিকানা পাঠাচ্ছি, তোরা ওর এমন অবস্থা করবি যাতে কোথাও মুখ না দেখাতে পারে আর। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে আপনি? তোকে কিন্তু আগেই বলেছিলাম আমি আমার মন্নু ভাইয়ের জামাইবাবুর থেকে দূরে থাকিস, কিন্তু তুই শুনিসনি। এবার দেখ আমি তোর কি অবস্থা করি। না, বাঁচাও! বাঁচাও!
হাতটা ভালো করে। কোথায় যাবি তুই? হুম? কাছে আসবে না, নাহলে মেরে দেবো। চাকু কাছে নিচে রাখ। আসবে এই, না, ছুরি নিচে রাখ, চাকু কাছে নিচে রাখ। আসবে না, আমার মেরে দেবো। এই, বুড়িকে যতই খোলা ছেড়ে দেওয়া হয় সে ততই উঁচুতে উঠতে থাকে। সন্দেহকে গুরুত্ব না দিয়ে যখন স্বামী স্ত্রী এগিয়ে যাওয়ার জন্য যখন একে অপরকে উৎসাহ দেয় তখন তাদের ভালোবাসাও এক শিখর স্পর্শ করে। কিন্তু আফসোসের কথা, প্রভার সন্দেহবাতিক স্বভাবের কারণে নীরাজের জীবন ধ্বংস হয়ে গেছিল, আর এবার তার দংশন কুমুদও সহ্য করছিল। দ্রুত এগিয়ে যাওয়া এই কাহিনী এক ভয়ঙ্কর সমাপ্তির দিকে এগিয়ে চলছিল, কিন্তু একটা ভয়ঙ্কর মোড় আসা তখনও বাকি ছিল, যা সবার হৃদয়কে কাঁপিয়ে দিতে চলেছিল। আসুন। কংগ্রেচুলেশন, আপনার বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। কি? সত্যি ডক্টর? আমি মা হতে চলেছি? বিশ্বাস হচ্ছে না? আমি 5 বছর ধরে প্র্যাকটিস করছি, আমি মুখ দেখেই বলতে পারি সে মা হতে চলেছে কি না। থ্যাংক ইউ ডক্টর। আপনি জানেন না আমি কতটা খুশি হয়েছি। নীরাজকে যখন আমি এই কথাটা বলবো আমাদের মধ্যে থাকা সমস্ত দূরত্ব শেষ হয়ে যাবে। এবার থেকে প্রত্যেক সপ্তাহে রেগুলার চেক আপ করতে আসবেন। আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, সময় মতো সেগুলো নেবেন আর নিজের খেয়াল রাখবেন। এই নিন। থ্যাংক ইউ ডক্টর। নীরাজ, 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 কিছু লোক আমার পেছনে আসছে। নীরাজ, কারা? জানি না আমার সাথে কি করছিল। কুমুদ রিল্যাক্স, কেউ নেই ওখানে, কেউ নেই এখানে। তুমি আমার সঙ্গে ভেতরে চলো। ওরা আমাকে মেরে ফেলবে নীরাজ। ওরা চলো। আমার পিছু নিয়েছিল নীরাজ। কারা কারা বলো? ঠিক আছে, বসো আগে, বসো। ওরা আমাকে মেরে কুমুদ, ফেলবে relax। নীরাজ। কেউ মারবে না তোমাকে, তুমি আমার বাড়িতে আছো, সেফ আছো। কুমুদ রিল্যাক্স, চুপ করো। একটা কাজ করো, জামা কাপড় পাল্টে নাও। আমি তোমাকে প্রভার জামা কাপড় দিচ্ছি, এসো। সেফ আছো তুমি এখানে। কুমুদ, টেনশন করো না, ঠিক আছে। এসো এদিকে। কেউ নেই এখানে, এখানে কেউ নেই। এসো, বসো। শান্ত হয়ে বসো, হ্যাঁ? ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই নাও, তুমি শান্ত হয়ে বসে টিভি দেখো। আমি তোমার জন্য গরম গরম চা বানিয়ে আছি। তারপর আমরা পুলিশ স্টেশনে যাব। রিল্যাক্স। আসছি। দুধ তো নেই এখানে, রাজু দাদাকে ফোন করি। হ্যালো রাজু দাদা, দাদা একটা দুধের প্যাকেট পাঠিয়ে দেবে একটু তাড়াতাড়ি। কুমুদ, একটু বাড়ি থেকে দুধের প্যাকেটটা নিয়ে নাও। আমি না থাকার সুযোগ নিয়ে
আমার বাড়িতে আমার শাড়ি পরে? প্রভা, এরকম কিছু হয়নি, তুমি যা ভাবছো। আমি আসলে আমি আমি শোনো আমার কথাটা শোনো প্রভা, তুমি তুমি ভুল ভাবছো। এরকম শয়তান ছোট লোক, আমার স্বামীর পেছন ছাড়বি না তাই না? ছাড়বি না তাই না বল? সারাক্ষণ শুধু নীরজ নীরজ নীরজ। আমার সংসারটা নষ্ট করতে চাইছিস তুই? হ্যাঁ, আজকে তোকে আমি মেরেই ফেলবো। কুমুদ কোথায় গেল? নীরজ নীরজ আমাকে নীরজ। এটা কি হলো? আজ তোমাকে আমি তোমার প্রেমিকের সাথে ধরে নিয়েছি, তুমি কি বলবে আমাকে? হ্যাঁ, ও ও আমার বোন ছিল। কিছু লোক ওর বাড়িতে ঢুকে ওকে মারার চেষ্টা করে। ও যেভাবে হোক বেঁচে বেরিয়ে এখানে চলে আসে, কারণ বিপদের সময়ও আমার কথাই মনে করেছিল। এই কুমুদ মেয়েটা তো আমার স্বামীর পেছনে ছাড়ছে না, নীরজকে মেসেজ করে আমার নামে আবার বলছে। আমি ওকে এক্ষুনি টাইট দিচ্ছি, তুই চিন্তা করিস না। ওরা নিশ্চয়ই আমার দাদার লোকজন, কিন্তু এই কথাটা আমি নীরজকে কি করে বলবো? কে জানে রেগে গিয়ে কি সব করবে। এবার তো একটাই রাস্তা আছে। এগুলো তো তোমারই দোষ। তোমাকে কে বলেছিল ওকে আমাদের বাড়িতে আনতে? এই তুমি তো তোমার দাদার কাছে গিয়েছিলে না? তাহলে কেন চলে এলে তুমি? তোমাকে তো আমি একটা খবর দিতে এসেছিলাম যে আমরা 2 থেকে 3 হতে চলেছি। এটা এটা কি হলো? এটা কি হলো আমার সাথে? নীরজ নীরজ ভয় পেও না তুমি, এখনো কিছু নষ্ট হয়নি। দাদার গাড়িটা বাইরে রয়েছে। আমরা কুমুদের বডিটাকে না এমন একটা কোনো জায়গায় রেখে দিয়ে আসবো যেখানে কেউ জানতেও পারবে না। আর যখন কেউ বডিটা পাবে না, তাহলে আমাদের বিরুদ্ধে কেস কে করবে, তাই না? আর তুমি আমার সাথে আছো তো নীরজ? বলো না, তুমি আমার সাথে আছো তো? বলো। আমাদের একটা বড় বস্তা লাগবে। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। স্যার, একজন লোক এই লাশটাকে দেখেছিল, সেই আমাদের ইনফর্ম করেছে। স্যার, বডিটা একদম পচে গেছে, বডিটাকে চেনা একেবারে অসম্ভব স্যার। অবশ্যই খুনি অনেক দূর থেকে এই লাশটাকে এখানে নিয়ে এসে ফেলেছে, যাতে এটাকে শনাক্ত না করা যায়। স্যার, বডিটাকে চেনার জন্য আমরা কি করতে পারি? পৃথিবীটা অনেক ছোট, সোশ্যাল মিডিয়ার যুগ এটা। এই লাশটার কিছু ছবি সোশ্যাল মিডিয়া দিয়ে দাও, হয়তো কেউ চিনে যাবে। আর হ্যাঁ, বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ওকে স্যার। ওকে। আগে আমার নাম উদয় শ্রীবাস্তব। আজকে আমি সোশ্যাল মিডিয়ায় একটা অজ্ঞাত লাশের ছবি দেখি। আমার মনে হচ্ছে ওটা আমার স্ত্রীর দেহ। আপনার কেন মনে হচ্ছে যে বডিটা আপনার স্ত্রী কুমুদের? গত 7 দিন ধরে আমার স্ত্রী নিরুদ্দেশ। আমি ওর নিরুদ্দেশের রিপোর্টও লিখিয়েছি পুলিশ স্টেশনে। ওই ফটোতে যে মহিলাকে দেখা যাচ্ছে, সে যে ইয়াররিংসটা পরে আছে, ঠিক ওরকমই একটা ইয়াররিংস কয়েকদিন আগে আমি আমার স্ত্রীকে আমাদের অ্যানিভার্সারিতে দিয়েছিলাম। দেখুন, আপনি ভেঙে পড়বেন না, আমরা অপরাধীকে একদমই ছাড়ব না। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ? আমার স্ত্রী খুব ভালো স্বভাবের ছিল, অন্য কারোর দুঃখ সে দেখতে পারত না। গত কয়েকদিন ধরে সে নীরজকে নিয়ে চিন্তিত ছিল। এই নীরজটা কি? নীরজ আমার স্ত্রীর পাতানো ভাই। নীরজের স্ত্রী প্রভা অদ্ভুত চিন্তাভাবনার মহিলা। ওর মনে হতো যে আমার স্ত্রী আর নীরজের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল, কিন্তু এরকম কিছু ছিল না। সব থেকে বড় কথা, প্রভার কথায় ওর ভাই আমাকে আর আমার স্ত্রীকে একদিন হুমকিও দিয়েছিল। হ্যাঁ বলুন। অ্যারেস্ট করো ওকে। আরে কিন্তু কেন কেন স্যার?
কোথাও একটা ভুল হচ্ছে আপনাদের। ইন্সপেক্টর আপনি আপনি এখানে? নীরজ আর প্রভা, তোমাদের দুজনকে কুমুদের খুনের অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। এইসব মিথ্যা কথা। কি কি প্রমাণ আছে আপনাদের কাছে? আজ থেকে ঠিক 9 দিন আগে কুমুদের ফোনের লাস্ট লোকেশন এখানেই শো করছে। তারপরে এখানেই ওর ফোনটাকে বন্ধ করা হয়েছে। আর এরপরে তোমাদের দুজনের ফোনের লোকেশন এখান থেকে 250 কিলোমিটার দূরে একটা জঙ্গলে পাওয়া গেছে, যেখানে কুমুদের বডি পাওয়া গেছে। এসব কি? ছাড়ো। তুমি ছোবে না আমাকে। তোমার পাগলামির জন্য আমি আজ আমার বোনের খুনি হয়ে গেলাম। আরে আমি তোমাকে ঘেন্না করি, ঘেন্না। নিয়ে চলো এই দুজনকে। নিজেদের এই নিন্দনীয় অপরাধের জন্য প্রভা আর নীরজ দুজনেই পুলিশের হেফাজতে আছে, আর আইনের বিভিন্ন ধারা অনুসারে মোকদ্দমা আদালতে জারি রয়েছে। মানুষের মস্তিষ্ক আসলে ভাবনা আর বিচারের কেন্দ্র। আমরা কেমন মানুষ হব সেটা এই বিষয়ের উপর নির্ভর করে যে আমরা কোন ভাবনাকে, কোন বিচারকে আপন করে নিই। আমরা যদি ইতিবাচক ভাবনাকে আপন করে নিই তাহলে আমাদের জীবন আনন্দে ভরে ওঠে। সেখানেই অন্যদিকে আমরা যদি সন্দেহ, অসুরক্ষা আর ঘৃণার মতো নেতিবাচক ভাবনাকে আপন করে নিই তাহলে সেই জীবনের ধ্বংস হওয়া নিশ্চিত। সেই জন্য আমাদের এক ইতিবাচক জীবন গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয়। এই সংবাদ দিয়েই আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম অ্যালার্টের পরবর্তী এপিসোডে এক নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ স্টে সেফ, স্টে অ্যালার্ট আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।